নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি। শুরুতে যে খবরে চোখ রাখবো, আরজিকর কাণ্ডের 1 বছর পার। এবার সেই 1 বছর পূর্ণ হওয়াতেই আজ রাত জাগো রিক্লেম দ্য নাইট জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে এই কর্মসূচি। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত চলবে মিছিল। মিছিল শুরু হবে রাত 9টায়। শ্যামবাজারে রাত ভোর একাধিক কর্মসূচি রয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের। অভয়া কাণ্ডের 1 বছর পার। এবার সেই 1 বছর পূর্তিতেই আজ রাত জাগো, আবারও রাত জাগো। ঠিক 1 বছর আগে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম অভয়া কাণ্ডের বিচারের দাবিতে রাত জেগেছিল বহু মানুষ, আজও ঠিক সেই ছবি উঠতে চলেছে। কারণ আজও আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে। আজ ফের রাত দখল। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত হবে মিছিল। মিছিল শুরু হবে রাত 9টায়। শ্যামবাজারে রাত ভোর রয়েছে একাধিক কর্মসূচি। অভয়া কাণ্ডের 1 বছর পার। আজ থেকে ঠিক 1 বছর আগে আরজিকর হাসপাতালে সেই নৃশংস ঘটনা ঘটেছিল। সেই ঘটনার 1 বছর পূর্তি আমরা দেখেছিলাম। তখনও এই ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, মশাল হাতে, মোমবাতি হাতে তারা পথে হেঁটেছিলেন, বিচার চেয়েছিলেন অভয়ার। আজ আবারও সেই অভয়া কাণ্ডের 1 বছর পার হওয়াতে রাত দখলের ডাক, আবারও রিক্লেম দ্য নাইট জুনিয়র ডাক্তারদের আহ্বানে আবারও এই কর্মসূচি। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। মিছিল শুরু হবে রাত 9টায়। শ্যামবাজারে রাত ভোর রয়েছে একাধিক কর্মসূচি। অভয়া কাণ্ডের 1 বছর পূর্তি, আর সেই 1 বছর পূর্ণ হওয়ার পরেই আজ ফের রাত দখল। জুনিয়র ডাক্তারদের আহ্বানে এই কর্মসূচি। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। মিছিল শুরু হবে রাত 9টায়। শ্যামবাজারে রাত ভোর রয়েছে একাধিক কর্মসূচি। আরজিকর কাণ্ডের 1 বছর পর আবারও সেই স্মৃতি যেন ফিরে এলো। আবারও রাত দখল, রিক্লেম দ্য নাইট জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে আবারও রাত দখল কর্মসূচি। জুনিয়র ডাক্তারদের আহ্বানে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত চলবে এই মিছিল। মিছিল শুরু হবে রাত 9টায়। শ্যামবাজারে রাত ভোর রয়েছে একাধিক কর্মসূচি। আজ 8ই আগস্ট। আজ 1 বছর পূর্তিতে আবারও আজ রাতে রাত দখলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ঠিক আগের বছর আমরা দেখেছি এই দিনটি, এই রাত্রে বেলায় ঠিক কি ঘটনা ঘটেছিল, অভয়া কাণ্ডের 1 বছর পরেও সেই বিচার এখনো অধরা। জুনিয়র ডক্টরস ফ্রন্টের কর্মসূচির আহ্বানে আজ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। 1 বছর আগেও আমরা দেখেছিলাম শহর থেকে শহরতলি, এমনকি অভয়ার পরিবারের সোদপুর যেখানে তাদের বাসিন্দা তারা, সেখান থেকেও একাধিক মিছিল এসেছিল। মোবাইল হাতে, মোমবাতি হাতে, মশাল হাতে তারা মিছিল করেছিলেন। তারা প্রতিবাদ জানিয়েছিলেন, বিচার চেয়েছিলেন। আবারও ঠিক সেই একই ছবি আজ জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে এই কর্মসূচি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা জানি আজ আবারও রাত দখল, রিক্লেম দ্য নাইট। কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হতে চলেছে। ঠিক এখন কি পরিস্থিতি সেখানকার, কি প্রস্তুতি ছবি উঠে আসছে? দেখো, এখনো কিন্তু আর কিছুক্ষণ বাকি আছে বলতে পারো। 9টার সময় কিন্তু সেই মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে, এবং সেই মিছিল যাবে একেবারে শ্যামবাজার পর্যন্ত, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে তার পাশাপাশি ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে। নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা প্রশাসনিক যে কড়াকড়ি, সেই কড়াকড়ি কিন্তু চোখে পড়ার মতো। কারণ কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু তারা নজর রেখেছে। পাশাপাশি যারা এই মিছিল আয়োজন করেছে সেই আয়োজকদের তরফ থেকেও কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে তারা শান্তিপূর্ণ মিছিল করবেন, মশাল মিছিল করবেন, এবং সেখানে তাদের যে আওয়াজ এক
ধরে তুমি জানো যে অভয়ার সেই মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর কিন্তু 1 বছর কেটে গেছে। সেইভাবে কিন্তু যে প্রশ্নগুলো অধরা থেকে গেছে এখনো, সেই প্রশ্নের কিন্তু উত্তর এখনো পাওয়া যায়নি। সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন তারা, এবং সেখানে কিন্তু তাদের যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু নিস্তব্ধতাকে একেবারে ভেদ করে কানে পৌঁছে যায় যাতে সেই জন্য কিন্তু তারা চেষ্টা করবে, এমনটা কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত আছেন আয়োজকরা, এবং সেখানে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে 9টার সময় এবং সেই মিছিল যাবে একেবারে শ্যামবাজার পর্যন্ত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ অনেক প্রীতি, আমরা দেখেছি এর আগেও, ঠিক 1 বছর আগেও জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা ডাক দিয়েছিলেন। তারা কিন্তু সেই সময়ও আমরা দেখেছিলাম শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গা থেকে এমনই প্রতিবাদ মিছিল উঠে এসেছিল। ঠিক আবারও ঠিক একই ছবি, তারা আবারও প্রতিবাদ করছেন, বিচার চাইছেন, আবারও 1 বছর পর এখনো বিচার অধরা রয়েছে। একেবারে দেখো, 1 বছর হয়ে গেছে, 1 বছর পর কিন্তু এখনো বিচার অধরা। সেই রকমই কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, যেমন যে প্রশ্নগুলো আগেও ছিল যে একজনের পক্ষে কিন্তু সেই কাজ, যে নৃশংস কাজ হয়েছে, নৃশংস ঘটনা হয়েছে, সেই নৃশংস ঘটনা কিন্তু একজনের পক্ষে করা সম্ভব না, সেক্ষেত্রে অনেকে জড়িত রয়েছে, এমনটা কিন্তু জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে যারা যারা আওয়াজ তুলেছিলেন, যারা যারা প্রতিবাদ জানিয়েছিলেন, তারা কিন্তু বারে বারে এই পয়েন্টগুলো কিন্তু বলেছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই আর কিন্তু কাউকে, তুমি জানো যে আর কাউকে কিন্তু শনাক্ত করা হয়নি, সেইভাবে কিন্তু কাউকে আর সাজা দেওয়া হয়নি, সেই জন্যই কিন্তু তাদের এই প্রতিবাদ, এবং তারা কিন্তু রাস্তায় নামতে চলেছে। যদিও তুমি জানো যে আগামীকালও কিন্তু প্রতিবাদ মিছিল রয়েছে, অভয়ার মা বাবার তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও কিন্তু নির্দেশ চলে এসেছে, যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারবে এমনটা স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি বলাও হয়েছে যে মিছিল করা, এই ধরনের কোনো রকম কর্মসূচি নেওয়া কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট এই ধরনের কর্মসূচিতে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। তবে পাশাপাশি যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম হিংসাত্মক ঘটনা না ঘটে, একদমই প্রিয়াঙ্কা, একদিকে যেমন হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তারা যেন শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান করতে পারেন, ঠিক তেমনই আজকেও রাত জাগো রয়েছে, তারাও যেন শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাতে পারেন, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর রাত 9টা থেকে শুরু হবে এই মিছিল। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। একদিকে যেমন আজিকর কাণ্ডের 1 বছর পূর্তিতে আজ রিক্লেম দ্য নাইট রয়েছে, রাত জাগো অভিযান রয়েছে, ঠিক তেমনি পরের দিন অর্থাৎ শনিবার দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা। তারা নবান্ন অভিযান করবেন এমনটা তারা জানিয়ে দিয়েছিলেন, কারণ তারা বিশ্বাস করছেন যে তাদের এর বিচার এখনো পর্যন্ত অধরা রয়েছে, তারা আবারও বিচারের দাবিতে পথে নামবেন। ঠিক তার মধ্যেই যেখানে কলকাতা হাইকোর্ট নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে, তারপরেও অভিযান আটকাতে তৎপর হাওড়া পুলিশ। জায়গায় জায়গায় ব্যারিকেড, লোহার বিম বসিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে একেবারে প্রস্তুতি তুঙ্গে রেখেছে হাওড়া পুলিশ। সাঁতরাগাছি, মল্লিক ফটক, জিটি রোড, শিবপুর, মানিকতলায় বসানো হয়েছে ব্যারিকেড। প্রস্তুতি খতিয়ে দেখেছেন ডিসিপি বিশ্বজিৎ মাহাতো নিজেই। আমরা জানি নবান্ন অভিযান, এই নবান্ন অভিযান অভয়ার পরিবারের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। পরবর্তীতে হাওড়ার এক বাসিন্দা তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন যে এই অভিযান যদি করা হয় তাহলে জনজীবন বিপর্যস্ত হবে, কিন্তু পরবর্তীতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে নবান্ন অভিযানে তাদের সম্মতি রয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ একটি মৌলিক অধিকার, পুরোপুরি নিষিদ্ধ করা যায় না, পর্যবেক্ষণ ছিল এমনটাই আদালতের। আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলন তারা করতেই পারেন, পরামর্শ দিয়েছিলেন বিচারপতি। তবে পুলিশ, সরকারি সম্পত্তি, এগুলোর কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না, এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। এবার তার মধ্যেই কলকাতা হাইকোর্ট যখন নবান্ন অভিযানের সম্মতি দিয়েছেন, তার পাশাপাশি আমরা দেখছি নবান্ন অভিযানকে ঘিরে, নবান্ন অভিযান আটকাতে তৎপর রয়েছে হাওড়া পুলিশ। জায়গায় জায়গায় ব্যারিকেড, লোহার বিম বসিয়ে কংক্রিটে ঢালাই করে ব্যারিকেড দিয়ে নবান্ন অভিযান আটকানোর জন্য প্রস্তুতি শুরু করেছে হাওড়া পুলিশ। লোহার বিম বসিয়ে কংক্রিটে ঢালাই করছে তারা, ব্যারিকেড রাখছে, প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে সেখানে, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে নবান্ন অভিযানের সামনে, এবং পিছনে প্রচুর অফিসার্স মোতায়েন থাকবে বলেও জানা গিয়েছে। শিবপুর মন্দির তলায় বসানো হয়েছে ব্যারিকেড। প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসিপি বিশ্বজিৎ মাহাতো।
শনিবার নবান্ন অভিযান আটকাতে তৎপর হাওড়া পুলিশ। জায়গায় জায়গায় বিক্ষোভ, লোহার বিম বসিয়ে কংক্রিট ঢালাই। সাঁতরাগাছি, মল্লিক ফটক, জিটি রোড, শিবপুর মন্দিরতলায় বসানো হচ্ছে ব্যারিকেড। প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসিপি বিশ্বজিৎ মাহাতো। নবান্ন অভিযানে হাইকোর্টের সম্মতি একদিকে, যখন হাইকোর্ট বলে দিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ অভিযানের মৌলিক অধিকার পুরোপুরি নিষিদ্ধ করা যায় না কখনোই, এমনটাই পর্যবেক্ষণ ছিল আদালতের। আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছিলেন বিচারপতি। পুলিশ এবং সরকারি সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তার মধ্যে এবার শনিবার নবান্ন অভিযান আটকাতে তৎপর হাওড়া পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, একদিকে কলকাতা হাইকোর্ট এই নবান্ন অভিযানের অনুমতি দিয়েছেন, অন্যদিকে হাওড়া পুলিশ কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয় তা আটকানোর জন্য একেবারে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একেবারেই দেখো বৃষ্টি, যে পুলিশের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা বলাই বাহুল্য যে একেবারে বজ্র আটুরি। কারণ নবান্ন অভিযানকে এর আগেও আমরা দেখেছি, নবান্ন অভিযান হয়েছে, মূল রাস্তা যেখান থেকে মিছিল আসে আন্দোলনকারীদের সেখানে আটকে রাখা হয়। কোথাও কখনো পারমিশন নিয়ে হয়েছে, কখনো অনুমতি ছাড়াই মিছিল হয়েছে, এবং যেগুলো অনুমতি ছাড়া হয়েছে সেগুলোয় একটা আন্দাজ করে কোন রুট থেকে আন্দোলনকারীরা আসতে পারে মূল রাস্তাগুলোয় ব্যারিকেড করা হয়, এবং ছোট ছোট রাস্তাগুলোকে নজরদারি এবং ছোটোখাটো ব্যারিকেড করা হয়। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে, এই নবান্ন অভিযান যেটা পুলিশ মনে করছে, যেটা আমরা পুলিশ সূত্র থেকেও জানতে পারছি, যে বিশাল আকারের একটা কিছু, এই আন্দোলনটা এক ধরনের বিশাল আকার ধারণ করতে পারে। এবং এই যে ঝান্ডা ছাড়া যে আন্দোলন, তাতে কারা, কোন দলের লোক কিভাবে সামিল হবে এটা এখনো বোঝা যাচ্ছে না। তবে জনসাধারণ, অর্থাৎ এই আরজিকরের ঘটনা, আরজিকর কাণ্ড এবং সেই সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এই সব মিলিয়ে, এবং ইদানিংকালে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একটা অভিযোগ, রাজ্য সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ হচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। অর্থাৎ কোথাও যে মানুষের মধ্যে বিক্ষোভ দানা বেঁধেছে এই নবান্ন অভিযানে, তার কোনো প্রতিফলন ঘটবে না তো, এমনটাই কিন্তু পুলিশ আশঙ্কা করছে। যার ফলে, এবং আদালত নির্দেশ দিয়েছে, আদালত শান্তিপূর্ণ আন্দোলন মুভমেন্টের কথায় কোনো হস্তক্ষেপ করেনি, কিন্তু বেআইনিভাবে কোথাও কোনো জমায়েত ইত্যাদি হলে পুলিশ সেখানে আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখানে যে আন্দোলন হবে বা হতে পারে, সেখানে যদি বড় ধরনের বিশাল জমায়েত হয় এবং বিভিন্ন রাস্তা দিয়ে যদি আসে আন্দোলনকারীরা, তাহলে তাকে সামাল দিতে গেলে কিন্তু হিমশিম খেতে হবে। আজকেই হাওড়া সদর সদনে হাওড়া রাজ্য পুলিশের এডিজি, আইজি, ডিআইজি পদমর্যাদার যেসব পুলিশ অফিসাররা ছিলেন, তার সঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা মিটিং করেছেন, এবং মিটিং থেকে বিভিন্ন অফিসারদের দায়িত্বভার দেওয়া হয়েছে কোন জায়গায় তারা থাকবেন, কিভাবে হ্যান্ডলিং করবেন, অর্থাৎ এই আন্দোলনকারীদের সামাল দেবে। কোনো জায়গায় যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্যই একেবারে বজ্র আটুনি রেখেছে হাওড়া পুলিশ। অনেক ধন্যবাদ শান্তনু। আজ সাংবাদিক সম্মেলন করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি বলছেন, কোনো আয়োজক কিন্তু কোনো যোগাযোগ করেননি। যদি প্রতিবাদ করতে হয় সেটা একটি নিয়ম করতে হবে, আইন মেনে করতে হবে। কোনো আয়োজক পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। প্রতিবাদ করতে হলে আইন মেনে করতে হবে। আদালত বলেছে হিংসার আশ্রয় নেওয়া যাবে না, কোনো সরকারি সম্পত্তি যেন নষ্ট না হয়। নবান্নের সামনে 163 ধারা জারি থাকে, কোনো রকমের জমায়েত নিষিদ্ধ, এমনটাই বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কি বলেছেন তিনি শোনাবো। নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে। যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়, সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি, যদি আইন অগ্রাহ্য করে আদালতের নির্দেশ না মেনে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয়, তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আজ তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকে তিনি বলেছেন এই নবান্ন অভিযানের কোনো আয়োজনে যোগাযোগ করা হয়নি, পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি, প্রতিবাদ করতে হবে আইন মেনে, এমনটাই বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পাশাপাশি পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও কালীঘাট চলো অভিযান নিয়েও মুখ খুলেছেন, তিনিও বক্তব্য রেখেছেন। কি বলেছেন তিনি শোনাবো। অভয়া মঞ্চ থেকে একটা কল দেওয়া হয়েছে ফর কালীঘাট অভিযান। ওদেরকে রিটার্ন ভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম দ্যাট ওখানে করা যাবে না। সো উই হোপ দ্যাট ওরাও মানে যে আমরা সাজেশন দিয়েছি সেটা মানবে। এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। দ্য অনলি রিকোয়েস্ট টু দ্য অর্গানাইজার্স ইজ দ্যাট দে মাস্ট কমপ্লাই উইথ দ্য অর্ডার্স অফ অনারেবল হাইকোর্ট অ্যান্ড অল্টারনেট জায়গায় যেটা দেওয়া হচ্ছে ওদেরকে হাওড়া অ্যান্ড কলকাতা বোথ, আমরা আশা করি সবাই সেইভাবেই এগোবে। একদিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আর তারপরে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তারা দুজনেই নবান্ন অভিযান এবং কালীঘাট চলো অভিযান নিয়ে বক্তব্য রেখেছেন। এডিজি দক্ষিণবঙ্গ বলছেন কোনো আয়োজক যোগাযোগ করেনি, পুলিশের সঙ্গেও যোগাযোগ করেনি। বুধবার দিন দিল্লি গিয়েছিলেন অভয়ের পরিবার, আর আজ দিল্লি থেকে ফেরার পথে অভয়ের বাবা মা জানান অমিত শাহের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। সোমবার সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অপেক্ষা করা সম্ভব হয়নি, এমনটাই জানিয়েছেন অভয়ের বাবা। অভয়ের বিচারের দাবিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা দিল্লিও রওনা দিয়েছিলেন। সিবিআই আধিকারিকদের সঙ্গেও তারা দেখা করেছিলেন। তারপরেই দিল্লি থেকে ফিরে এসে অভয়ের বাবা জানিয়েছেন দেখা করা সম্ভব হয়নি অমিত শাহের সঙ্গে। সোমবার সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু অপেক্ষা সম্ভব হয়নি, এমনটাই জানিয়েছেন অভয়ের বাবা। কি বলেছেন তিনি শোনাবো। দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তার এত বোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। যেরকম সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, কোর্টে গিয়ে বলুন আপনারা, কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম, কোর্ট মেনে নেই, সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছে। এখন আপনি বলছেন কেস ছেড়ে কোর্টে গিয়ে বলুন, পরিষ্কার এরকম কথা বলুন। আপনারা যখন সন্তুষ্ট নয় জানালেন তখন আমরা সন্তুষ্ট না, কী করবো? আমাদের কোনো প্রশ্নের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য অন্য বলছেন একটা তো প্রত্যাশা নিয়ে গেছিলাম যে কিছু যদি অ্যান্সার দেন, ওনারা পরিষ্কার করেছিলেন অপেক্ষা করুন, আগের বার দেখা হয়েছে যখন অপেক্ষা করুন আপনারা বিচার পাবেন। কিন্তু এখন ওনাদের দেখি চেহারাটা পুরো পাল্টে গেছে। আর অন্যদের সঙ্গে যে দেখা করতে চাইলেন অমিত শাহ সহ অন্যান্য সংবাদ লিঙ্ক থাকতে বলেছিলেন, কিন্তু আমাদের কোনো সংবাদ লিঙ্ক জানা থাকা কারণ শনিবার দিন আমাদের নবান্ন অভিযান আছে, সেই কারণে আমরা চলে এসেছি। যদি ব্যাপারটা না পরে আবার গিয়ে সুবিধা হবে। শনিবার কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল অভয়া মঞ্চের তরফে, তবে কালীঘাট অভিযানের অনুমতি এবার দিল না কলকাতা হাইকোর্ট। তারা জানিয়ে শান্তিপূর্ণ একটি মিছিল করা যাবে, তবে কালীঘাট অভিযানের অনুমতি নেই হাইকোর্টের। আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আইনি পদক্ষেপ জানিয়ে দিল হাইকোর্ট। শনিবার কালীঘাট অভিযান, একদিকে যেমন নবান্ন অভিযান রয়েছে, তার পাশাপাশি কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ। সেই কালীঘাট অভিযানের এবার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। তবে শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারবে অভয়া মঞ্চ, কিন্তু কালীঘাট অভিযান করা যাবে না, এমনটাই হাইকোর্টের নির্দেশ। আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আইনি পদক্ষেপ, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। কালীঘাট অভিযানের অনুমতি নেই হাইকোর্টে। কাল কালীঘাট অভিযানের ডাক দেয় অভয়া মঞ্চ, তবে শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারবে। আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আইনি পদক্ষেপ জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক।
প্রিয়াঙ্কা, আমরা জানি একদিকে নবান্ন অভিযান রয়েছে শনিবার দিন অভয়ার বাবা মায়ের তরফে, অন্যদিকে অভয়া মঞ্চ তারা কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলেন। হাইকোর্ট কিন্তু কালীঘাট অভিযানের অনুমতি দিল না, এমনকি এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আইনি পদক্ষেপ করা হবে। একেবারে দেখো, আদালতের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শান্তিপূর্ণ মিছিল করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আইনত ব্যবস্থা নেবে। আগে আমরা দেখলাম ডিভিশন বেঞ্চে একটি রায় হয়েছিল নবান্ন অভিযান ঘিরে, সেখানে স্পষ্ট বলা হয়েছিল এই ধরনের কর্মসূচি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এক্ষেত্রেও কিন্তু কোন রকম শান্তিপূর্ণ অভিযান বা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সেটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে এবং সেক্ষেত্রে কোন রকম বাধা দেওয়া যায় না। তবে কালীঘাট অভিযানের কিন্তু কোন রকম ভাবে অনুমতি দেয়নি সিঙ্গেল বেঞ্চ, এবং সেক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশ ব্যবস্থা নিতে পারবে যদি কোনো রকম ভাবে আইন শৃঙ্খলায় কোনো রকম অবনতি হয়। অর্থাৎ অভয়া মঞ্চের ডাকে কালীঘাট যে অভিযান ছিল সেই অভিযান কিন্তু একেবারে অনুমতি পায়নি হাইকোর্টের তরফ থেকে, এমনটা তুমি বলতেই পারো। বেশ, অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিকের সঙ্গে। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। এবার যে খবরে চোখ রাখবো, আজ শুক্রবার আবারও এসআইআর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল সংসদ চত্বর। আমরা জানি বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সংসদেরা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। আজ শুক্রবারও এসআইআর ইস্যুতে তারা প্রতিবাদ দেখিয়েছেন। সংসদ ভবনের মকরদ্বারে প্রতিবাদ বিক্ষোভ সরব হয়েছেন বিরোধী দলের সাংসদেরাও। বিক্ষোভে দলীয় সাংসদদের নিয়ে সামিল ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনায় প্রতিবাদে ইন্ডিয়া জোটে। এ বিষয়ে कांग्रेस नेत्री प्रियंका गांधी তিনি কি জানিয়েছেন শোনাবো। सरकार हो ना, इतनी बड़ी वो इतना बड़ा ये हो रहा है, कांड हो रहा है आपके नाक के नीचे, अगर आप खुद नहीं कर रहे हो तो उसको इन्वेस्टिगेट करो। काम पता नहीं पूरे ऑपोजिशन को तो इन्वेस्टिगेट कर रहे हो, ईडी कर रहा है, सब कुछ हो रहा है, तो इनसे कराइए इन्वेस्टिगेट। दिस इज द डेमोक्रेसी ऑफ आवर नेशन, it's not a joke and it's not about one party or another party. If they have not investigated it, they cannot say that it is rubbish. একদিকে যখন সংসদ চত্বর উত্তপ্ত, তখন দিল্লি থেকে ফেরার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে একাধিক বিষয়ে নিশানা করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন রাজ্যের গরিবের নাম সবার আগে বাদ যাবে, একটা নামও বাদ গেলে কমিশন অফিস ঘেরাও। 11ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন যাবে বিরোধীরা কিভাবে ভোট চুরি তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। এসআইআর নিয়ে সংসদে আলোচনা চায়নি মোদি। আমরা চাই সংসদ চলুক, একটাও নাম বাদ গেলে ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল হচ্ছে এসআইআর। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি অভিযোগ করেছেন শোনাবো। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, বিশেষ করে গরিব মানুষ, তাদের নাম সবার আগে বাদ যায়। এমনকি বিহারেও 65 লক্ষ লোকের নাম তাড়াহুড়ো করতে গিয়ে লিস্ট থেকে বাদ গেছে। সুতরাং আমরাও এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে 11 তারিখে একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে, পার্লামেন্ট থেকে মিছিল করে, সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে। আমরা চাই হাউস চলুক। আমি নিজে কালকে স্পিকারের সাথে দেখা করেছি, স্পিকারকে অনুরোধ করেছি যে আপনাদের যদি লোকানোর কিছু না থাকে, আপনাদের যদি ভয়ের কিছু না থাকে, তাহলে আপনারা এসআইআর ডিসকাশন দিচ্ছেন না কেন? আজ এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদদেরকে নিয়ে উপস্থিত ছিলেন, ঠিক তেমনি দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিষয় আপনারা শুনলেন, কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেই দিচ্ছেন রাজ্যের গরিবের নাম সবার আগে বাদ যাবে, একটা নামও বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও করা হবে। 11ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনে যাবে বিরোধীরা, এমনটা জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী গতকাল আমরা জানি কিভাবে ভোট চুরি হয়েছে, সেই পদ্ধতি তিনি খতিয়ে দেখিয়েছেন সবাইকে। আর সেই এসআইআর নিয়ে এবার সংসদে যে আলোচনা মোদি চায়নি তা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমরা চাই সংসদ চলুক, একটাও নাম বাদ গেলে ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল হচ্ছে এসআইআর।
বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে যে রাজনৈতিক দল তৃণমূলের পাশে, আমরাও তাদের পাশে, এমনটাই দাবি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এবার এসআইআর নিয়ে বক্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন এসআইআর রুটিন প্রক্রিয়া, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এসআইআর প্রয়োজন। ভিন্ন মত থাকতে পারে বিরোধীদের, তবে সেটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসতে হবে, এমনটাই বক্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। একদিকে যখন আমরা দেখছি এসআইআর নিয়ে উত্তাল হচ্ছে চত্বর, বিরোধীরা প্রত্যেক দিন তাদের প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন, ঠিক তার পাশাপাশি এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এই এসআইআর নিয়ে মুখ খুললেন। তিনি বলছেন এসআইআর একটি রুটিন প্রক্রিয়া, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যই এই এসআইআর। ভিন্ন মত থাকতেই পারে বিরোধীদের, তবে তার জন্য আলোচনা করে সিদ্ধান্তে আসতে হবে। কি বলেছেন সিভি আনন্দ বোস রাজ্যপাল, আমরা শোনাবো। I will see it as one of the routine activities done by the Election Commission to ensure that there is free and fair election in the country. But when such an act is done, there can be very difference of opinion about that. All those differences have to be reconciled, and then a consensus has to be arrived at so that people get fair election in the country. ফিরে আসলাম একটি বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। আর এবার যে খবরে চোখ রাখবো, আবারও কোচবিহারে ধুমধুমার পরিস্থিতি। আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। এক বিজেপি কর্মী যিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি আক্রান্ত ছিলেন তৃণমূলের আঘাতে। সেই সময় তাকে দেখতে গিয়েছিলেন 4 জন বিধায়কের প্রতিনিধি দল। সেই সময় আক্রান্ত হন বিজেপির জেলা সভাপতি। গতকাল আক্রান্ত হন গর্ভবতী মহিলা কর্মী, তাকে দেখতে গিয়েই আক্রান্ত হয়েছেন বিজেপির 4 বিধায়ক। বিজেপির বিক্ষোভের মধ্যে হাতাহাতি নেতা কর্মীদের সঙ্গে, তৃণমূলের উস্কানিতেই এই ঘটনা, এমনটাই অভিযোগও করেছেন বিজেপি। কোচবিহারে ধুমধুমার পরিস্থিতি, আক্রান্ত বিজেপির প্রতিনিধি দল। গতকাল তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে আক্রান্ত হন এক অন্তঃসত্ত্বা বিজেপি কর্মী। তাকেই আজ দেখতে গিয়েছিলেন 4 জন বিধায়কের প্রতিনিধি দল। আর তাদেরকে দেখেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার মানুষ, আর তারাই তাদেরকে আটকে দেন, এলাকার মহিলারাই তাদেরকে আটকান। তারপরেই রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়, মারপিট হয়, আক্রান্ত হন বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক, তাদের কি অভিযোগ শোনাবো। এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত বেদনার, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হতাশাজনক। আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী, তার বাড়ি আক্রান্ত হয়েছে। আমরা বিধায়করা তার বাড়ি আমরা দেখতে এসেছি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে এসেছি। গতকাল একজন অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে। সে এবং তার শিশু আজকে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই জায়গায় আমরা আসার পরে দেখি সেখানে বিভিন্ন জায়গা থেকে হাড়মাদদের নিয়ে আসা হয়েছে। হাড়মাদরা আজকে মুখে গামছা বেঁধে তারা আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। আমাদের ছেলেরা যখন রুখে দাঁড়িয়েছে তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশের সামনে আমাদের ঢিলছোড়া হলো, 2টো গাড়িকে ভাঙচুর করা হলো। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। বলার ভাষা নেই, নিন্দা করার ভাষা নেই। আমরা আমাদের নৈতিক কর্তব্য যে তৃণমূল দিনহাটায় যে তাদের পুলিশকে নিয়ে যে সাধারণ মানুষ, বিজেপি কার্যকর্তাদের, কর্মকর্তাদের উপর যে অত্যাচার চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে এবং বাড়িঘর ভাঙচুর করেছে, আমরা জানি এরকম হবে, তবুও আমাদের নৈতিক কর্তব্য, আমরা ওই প্রান্তিক পরিবারগুলোর কাছে আমরা এসেছি। কিন্তু এসে কি দেখতে পেলাম? আমরা পুলিশকে বলেই এসেছি যে আমরা ওই তাদের বাড়িতে যাব, ওই পরিবারগুলোকে দেখব। কিন্তু আজকে পুলিশ প্রশাসন, আমরা যখন এসেছি প্রশাসন ছিল না, আপনারাও দেখেছেন। কিন্তু এরপরে যখন দেখলাম, আমরা ওই বাড়িতে গিয়েছি, পুরবীর বাড়িতে গিয়েছি, পুরবীর বাড়ির যে পুরবীর কাকিমা বা জেঠিমা এবং একটি বাচ্চা আছে, তারা কি বলছে
যে আপনারা যাওয়ার পর আমাদের খুন করে ফেলবে, আমাদের বাড়ি জ্বালিয়ে দিবে। এ প্রসঙ্গে বিক্ষোভকারী তার কি বক্তব্য শোনাবো। আমরা গ্রামের মানুষ, হ্যাঁ, এক গ্রামে মানে মিশে খাওয়া খাবে, তাই না? তা ও বউ যারা মনে করো অন্যায় করছে তার নামে কেস না দিয়ে দিল আমার নামে। আমার গার্জিয়ান তো বাইরে ছিল, আমার গার্জিয়ান বাইরে কাজ করে, ওখানে গেছে, ওখান থেকে আসি শুনে যে এখানে মারধর হয়ে গেছে। ও এখন আমার দোষ নাই, আমারই নামে কেস দিয়ে দিছে। আপনার নামে না আপনার গার্জিয়ানের নামে? আমার গার্জিয়ানের নামে। সবাই একজোট হয়ে থাকবো, আমরা ওর সাথে তো কোনো ক্ষোভ নাই। ও আমার সাথে কিসের ক্ষোভ? মানে যেহেতু আপনাদের বিরুদ্ধে মামলা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হীরক রায়, দেখব। দিনহাটার নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার শালমারা এলাকায় সেখানটায় কিন্তু বৃহস্পতিবার সেখানে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর আজ বিজেপির পক্ষ থেকে বিজেপির বিধায়কদের একটি প্রতিনিধি দল সেই এলাকায় পৌঁছানোর পর কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং বিজেপির যারা বিধায়ক রয়েছে সেই বিধায়করা যখন সেই এলাকায় পৌঁছায় সেখানে কিন্তু দেখা যায় যে স্থানীয় যারা মহিলা রয়েছে সেই মহিলারা কিন্তু তাদের পদ আটকে দেয় এবং এই যে পদ আটকানোর ঘটনা, সেই ঘটনার পরেই কিন্তু সেখানে রীতিমতো ধস্তাধস্তি তৈরি হয় এবং সেখানে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এই ঘটনায় কিন্তু বিজেপির জেলা সভানেত্রী রয়েছেন মহিলা মোর্চার এবং তিনিও কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের উস্কানিতেই কিন্তু আজকের এই ঘটনা ঘটেছে এবং এলাকায় একজন অন্তঃসত্ত্বা মহিলা, তাকে যেভাবে মারধর করা হয়েছে সেই পরিবারের সঙ্গে কিন্তু তারা আজকে দেখা করতে গিয়েছিল এবং যখন সেই পরিবারের সঙ্গে দেখা করার জন্য এলাকায় প্রবেশ করে বিজেপির বিধায়করা, সেই সময় কিন্তু তাদের উপর হামলা চালানো হয় এবং সেই হামলায় কিন্তু বিজেপির দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। কোচবিহার থেকে হীরক রায় রিপোর্ট, নিউজ টাইম। যে খবরে আমরা নজর রেখেছিলাম, কোচবিহারে একেবারে ধুমধুমার পরিস্থিতি। সেখানে বিজেপির 4 জন প্রতিনিধি দল তারা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিজেপির জেলা সভাপতিও গতকাল আক্রান্ত হয়েছিলেন একজন গর্ভবতী মহিলা কর্মী, তাকেই দেখতে গিয়েছিলেন এই বিজেপির 4 জন বিধায়কের প্রতিনিধি দল। এবার তারাই বিক্ষোভের মুখে পড়েন। বিজেপির বিক্ষোভের মধ্যে তা হাতাহাতি হয় নেতা কর্মীদের সঙ্গে। তৃণমূলের উস্কানিতে এই ঘটনা ঘটছে, স্থানীয় বিজেপি নেতৃত্বদের এমনটাই অভিযোগ ছিল। আমরা যোগাযোগ করেছিলাম প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে। তিনি বলছেন উদয়ন গুহের নির্দেশে এই হামলা হয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। এই আক্রমণ আপনারা যেটা মানে দেখছেন, যে আক্রমণ শুরু হয়েছে, এই আক্রমণ শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ বা প্রতিবাদ জানানোর আক্রমণ নয়। এই আক্রমণ একটা বিশেষ ধর্মীয় প্রবণতার সুরসুরিতে এই আক্রমণ একেবারে বলা যায় যে জিহাদ আক্রমণ। এই আক্রমণ গণতন্ত্রের উপর যেমন আক্রমণ, যেমন নির্বাচিত প্রতিনিধিদের উপর আক্রমণ, ঠিক একই রকম ভাবে পশ্চিম বাংলায় যেভাবে ল অ্যান্ড অর্ডার বারবার ভুলুণ্ঠিত হচ্ছে তার আরো একবার প্রমাণিত করে দিল। উদয়নবাবু তো নিজের বাবাকেও চোর বলেছেন, তো উনি কখন কি বলেন, ওনার কথায় এবং ওনার কাজে দুটোর মধ্যে অনেক পার্থক্য। আপনারা জানেন যে এই উদয়ন গুহ মঞ্চে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা বলেন। এই উদয়নবাবু ভারতীয় জনতা পার্টির হয়ে যদি কেউ বুথ কেন্দ্রে গিয়ে বুথ এজেন্ট হিসেবে বসে, তাদেরকে খুঁটিতে বেঁধে পেটানোর কথা বলেন। এই রাজনৈতিক ভাষায় যারা কথা বলেন তাদের কাছে এক্সপেকটেশন কি করতে পারে বাংলার মানুষ? তো স্বাভাবিকভাবেই বলবো এরা ভয় পেয়েছে, এবং আমি বলবো যে এই ভয় পাওয়াটা ভীষণ ভালো, এটা খুবই ভালো লক্ষণ। এবং যেভাবে 2011 সালে বামফ্রন্ট ভয় পেয়েছিল, ঠিক একইভাবে আমরা 2025-এ তৃণমূল কংগ্রেসকে ভয় পেতে দেখছি। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এই বিষয়ে তার কি বক্তব্য শোনাবো। 11 রিপোর্টেও বলা আছে যে সেই মহিলার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার মাথায় জল জমা আছে। গতকালের রিপোর্টেও সেই জায়গাটুকুই বলা আছে শুধু যে বাচ্চার মাথায় জল জমা আছে। এই অবস্থায় সেই বাচ্চার
রিস্ক থাকে নানা রকম, যেটা ডাক্তারবাবুরা বলেছেন, সেদিনও বলেছিলেন এবং আজকেও বলে গতকালও বলেছেন। বাড়তি কোনো আঘাত না বাচ্চার না মায়ের আছে, অথচ এই রকম নোংরা রাজনীতি বিজেপি তারা করতে চাইছে মহিলাকে সামনে রেখে। মহিলা একেবারে অ্যাডভান্স স্টেজে। আমরা জানি যে এই স্টেজে 10 দিন প্লাস মাইনাস 15 দিন প্লাস মাইনাস হতেই পারে। সেখানেও বলা হচ্ছিল যে তৃণমূলের লোকেরা নাকি অ্যাম্বুলেন্স আসতে দেয়নি, পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসছে। বিজেপি যেমন বাঙালিদের উপর অত্যাচার করছে, বাংলার উপর অত্যাচার করছে, বাংলা ভাষাকে অবমাননা করছে, তেমনি এই ধরনের রাজনীতি এর আগেও আমরা দেখেছি।